নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমিত্র। এনআইওএস আয়োজিত আজকের এই আর্ট এডুকেশনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা যে অংশটি পড়ব সেই কোর্সটি হলো কোর্স 508 ব্লক 1 ইউনিট 1 লেকচার নাম্বার 3, which is Importance of Art Education, Visual and Performing at Elementary Level of School Education। অর্থাৎ বিদ্যালয় শিক্ষার প্রাথমিক স্তরে শিল্প শিক্ষা, বিশেষত দৃশ্যশিল্প ও প্রদর্শিত শিল্পের গুরুত্ব। তো আজকে আমরা যে পাঠ্য অংশগুলি পড়ব, প্রথমেই দেখে নিই সেই পাঠ্য অংশের মধ্যে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে শিল্প শিক্ষা, তারপরের অংশে রয়েছে অ্যাক্টিভিটি 1, তারপর অ্যাক্টিভিটি 2, তারপরের অংশে দেখতে পাচ্ছি শিল্প শিক্ষার গুরুত্ব, তারপরের অংশে হচ্ছে শিল্প শিক্ষায় চারুশিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, এবং তারপরের অংশে দেখতে পাচ্ছি শিল্প শিক্ষায় প্রদর্শিত শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। প্রথমেই দেখে নিই শিল্প শিক্ষা বিষয়টি কি। শিল্প শিক্ষা হলো নান্দনিক অভিজ্ঞতার শিক্ষা। তা হলো শিশুদের কল্পনা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি প্রকাশের ক্ষেত্র। তা সঙ্গীত, চিত্রশিল্প, ভাস্কর্য, নাটক, নৃত্য ইত্যাদির সাহায্যে প্রকাশ পায়। অর্থাৎ এই শিল্প শিক্ষার মধ্যে দিয়ে একটি শিক্ষার্থীর নান্দনিক বোধ বা তার যে নান্দনিকতা, শিল্পের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসার সূত্র ধরে একটা নান্দনিকতার বোধ জাগবে। এবং তার পাশাপাশি যখন একজন শিক্ষার্থী তার সেই শিল্পকর্মটি সৃষ্টি করবে, তখন সেই সৃষ্টির পিছনে তার যে আনন্দ, সেটা পরবর্তী ক্ষেত্রে তাকে কাজ করার ক্ষেত্রে একটা উৎসাহ যোগাবে। এইভাবে দেখা যাবে একটি শিশু বা একটি শিক্ষার্থী সে যখন তার শিল্পকর্মগুলিকে একের পর এক সৃষ্টি করে যাবে, তার মধ্যে দিয়ে তার সৃজনশীলতা বা তার যে সৃষ্টি করার ক্ষমতা সেটাও বিকশিত হবে। এই যে শিল্প সৃষ্টি করা, সেই শিল্প সৃষ্টি করার যে বিভিন্ন মাধ্যমগুলি, সেগুলির মধ্যে দিয়ে দেখা যাবে একটি শিশু বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠছে। সে শুধুমাত্র ছবি আঁকতে শিখছে এমনটাই নয়, তার পাশাপাশি দেখা যায় যে ভাস্কর্য নির্মাণ, হয়তো দেখা যেতে পারে ছোট ছোট মাটির কাজ তৈরি করছে, বা হয়তো দেখা যেতে পারে কাগজ দিয়ে কোনো কোলাজ তৈরি করছে, বা পেপার মাস্ক তৈরি করছে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সে আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠবে। এবং যখন সে নিজে নিজে এই কাজগুলি করতে পারবে, তখন ধীরে ধীরে তার আগ্রহও বৃদ্ধি পাবে এবং অন্যান্য ক্ষেত্রের যে শিল্প মাধ্যমগুলি, সেই শিল্প মাধ্যমগুলি সৃষ্টি করার একটা অন্তরের তাগিদ সে বোধ করবে। এবং ওই শিল্পের প্রতি আকর্ষণবশত নূতন নূতন যে ভাবনা চিন্তা, নতুন নূতন যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষার দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শিল্প শিক্ষার মধ্যে দিয়ে একটি শিক্ষার্থীর নান্দনিক বোধের যেমন বিকাশ ঘটছে, তেমনি তার সৃজনশীলতা, তার ভাবনা চিন্তা, অর্থাৎ তার যে নূতন নূতন পরীক্ষা নিরীক্ষা করার যে তাগিদ বা অন্তরের যে একটা টান, সেই টানটা কিন্তু এই শিল্প শিক্ষার মধ্যে দিয়েই ধীরে ধীরে বিকশিত হবে। এর পরের যে অংশটি, সেখানে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, একটি কাজের মধ্যে দিয়ে তার শিল্প শিক্ষার বিকাশ ঘটে। প্রথমেই শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করে প্রত্যেক শিশুকে একটি করে সাদা কাগজ দেবেন। শ্রেণীতে যখন শিক্ষক প্রবেশ করবেন, তখন তিনি আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যে সেই বিশেষ দিনে কোন ধরনের শিল্প শিক্ষা দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম পর্যায়ে, অর্থাৎ শিল্প শিক্ষার যে প্রাথমিক পর্যায়, সেই শিল্প শিক্ষার প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক একটি শিক্ষার্থীকে খুব সামান্যতম উপকরণ দিয়ে কিভাবে একটি শিল্প সৃষ্টি করা সম্ভব, সেই বিষয়গুলি দেখাবেন বা সেই বিষয়গুলিকে শেখানোর চেষ্টা করবেন। তো প্রথমেই দেখলাম যে শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করে একটি সাদা কাগজ প্রত্যেক শিক্ষার্থীর সামনে দিয়ে দেবেন। তারপরের অংশে দেখতে পাচ্ছি এবার প্রতিটি শিশুকে বলবেন নিজেদের জড় পদার্থ হিসেবে কল্পনা করতে। তাহলে আমরা বুঝতে পারছি যে শিল্প শিক্ষার যে প্রাথমিক স্তর, সেই প্রাথমিক স্তরে শিক্ষার্থীর যে ভাবনা, সেই ভাবনার জগৎটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ কিনা কিভাবে একটি শিশু নিজেকে কল্পনা করে বা নিজেকে কিভাবে দেখে, সেই দেখার চোখ তৈরি করা, এইটি কিন্তু শিল্প শিক্ষার প্রাথমিক পর্যায়ে করা হচ্ছে। যে কারণে একজন শিক্ষক তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করার পর প্রথমেই একটি সাদা কাগজ দিলেন এবং তারপর শিক্ষার্থীদের বললেন যে কিভাবে নিজেকে
অন্য কোনো জড় বস্তু হিসাবে কল্পনা করা যায়, সেই বিষয়গুলিকে ভাবনা চিন্তা করতে। অর্থাৎ একটি শিক্ষার্থী তখন সাধারণ একজন মানুষ হিসাবে নয়, একটি বস্তু হিসাবে বা যে কোনো একটি উপকরণ হিসাবে নিজেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে বা নিজেকে সেই মতো করে কল্পনা করবে। এর পরের অংশে দেখা যাচ্ছে যে তারপর বাচ্চারা নিজেদের যে যে জড়বস্তু হিসেবে কল্পনা করছে তার ছবি আঁকতে বলবেন। অর্থাৎ তৃতীয় স্তরে গিয়ে দেখা যাবে যে একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে যখন বলেছিলেন একটি শিক্ষার্থীকে যে তাকে নিজেকে জড়বস্তু হিসেবে কল্পনা করতে হবে, তো সেই ভাবনার পরে যখন সেটা বাস্তবায়ন করা হবে, অর্থাৎ যখন সেটা সেই সাদা কাগজটির মধ্যে এঁকে ফেলা হবে, সেই পর্যায়টি হলো এই তৃতীয় পর্যায়। অর্থাৎ এখানে শিক্ষক একটি শিক্ষার্থীকে বলবেন যে সেই শিক্ষার্থী যা ভেবেছে নিজের সম্পর্কে সেই বিষয়টি ছবির আকারে হোক বা যে কোনোভাবেই হোক পেন বা পেন্সিল ব্যবহার করে ওই সাদা কাগজের মধ্যে একটি রূপ দিতে, অর্থাৎ সে নিজেকে কী বস্তু বলে ভাবছে সেটা ফুটিয়ে তুলতে। এর মধ্যে দিয়ে কী হবে, শিক্ষার্থীর যে বিমূর্ত ভাবনা, শিক্ষার্থীর যে কল্পনার জগৎ, সেই কল্পনার জগৎ কিন্তু এখানে বাস্তবে রূপায়িত করা সম্ভব। এরপরে শেষ অংশে দেখতে পাচ্ছি যে শেষে তাদেরকে ওই বস্তুটি সম্পর্কে কিছু বলতে বা লিখতে বলবেন। এর মাধ্যমে কি হবে না, যখন একজন শিক্ষার্থী নিজেকে কোনো একটি বস্তু বলে কল্পনা করে তার যে প্রতিরূপ নির্মাণ করবে কাগজের মধ্যে, সেই প্রতিরূপটি কি বলতে চায় বা কি প্রকাশ করতে চায়, অর্থাৎ কেন একটি শিক্ষার্থী সেই বস্তুটি হতে চায়, সেই বিষয়টিকে শিক্ষক সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দেখা যাবে যে একটি শিক্ষার্থীর ওই প্রতিরূপ সৃষ্টি করার সময় যে ধরনের সৃজনশীলতা প্রকাশ পাচ্ছে, তার পাশাপাশি যখন সে এই পুরো ব্যাপারটিকে ডেমনস্ট্রেট করবে বা শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের সামনে বা সহপাঠীদের সামনে তুলে ধরবে, তখন তার মধ্যে যে বাচনভঙ্গি বা তার ভাষা প্রয়োগের যে দক্ষতা, সেই দক্ষতার জায়গাগুলিও ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। এবার দেখে নেব কিভাবে একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টিকে স্পষ্টভাবে বুঝে নেওয়া যায়। দেখা যাবে কেউ নিজেকে ঘর, কেউ বা এরোপ্লেন, কেউ আবার নিজেকে রং ভেবেছে। এটা কীরকম না, কেউ হয়তো কোনো কোনো বাচ্চা সাধারণত দেখা যায় যেসব রংচঙে জিনিস, সেই রঙিন বিষয়গুলিকে হয়তো পছন্দ করে বেশি। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে শিক্ষার্থীরা নিজেকে বল বলে মনে করছে, কেউ হয়তো বলতে পারে যে নিজের রং বা তুলি সে হয়তো সমগ্র বিশ্বটাকে নিজের রঙে রাঙিয়ে তুলবে। এইভাবে নিজেরা এক একটি বিষয় বা এক একটি বস্তু হিসাবে নিজেকে দেখতে শিখবে। এই রকম একটি উদাহরণ আমরা দিয়েছি যে একটি শিক্ষার্থী তার যে মানসিকতা অর্থাৎ শিশু মনস্তত্ত্ব কী ধরনের হয়, সেই বিষয়টি এবার আমরা একটু দেখে নেব। এই রকম একটি শিক্ষার্থীর কথা নিচে বলা হলো। আমি অরূপ, আমি একটি বই, আমার প্রত্যেক পৃষ্ঠায় সুন্দর সুন্দর রঙিন ছবি থাকবে। আমায় যখন সবাই পড়বে তখন মনে হবে তারা যেন আমায় দেখতে পাচ্ছে। আমি যা বলবো সেই কথা তারা সব শুনতে পাবে আর চিরকাল মনে রাখবে। আমি তাদের ভালো মানুষ হওয়ার গল্প বলবো। তাহলে এই উদাহরণে আমরা দেখতে পেলাম একটি শিক্ষার্থী প্রথমেই তার নিজের নাম লিখেছে এবং তারপর সে নিজেকে কি হিসাবে দেখছে, অর্থাৎ কোন রূপে নিজেকে দেখতে চায়, সেটা এখানে সে তুলে ধরার চেষ্টা করেছে। এর মধ্যে দিয়ে সে কি বলতে চাইছে না, বিভিন্ন ধরনের বই যে আমাদের কিভাবে নীতিশিক্ষা দেয়, সেই নীতিশিক্ষার জায়গাটি এখানে শিক্ষার্থীর যে দৃষ্টান্ত আমরা দিয়েছি সেই দৃষ্টান্তের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এর পাশাপাশি এই যে দৃষ্টান্তগুলি বা এই যে ভাবনা চিন্তার প্রকাশরূপ ঘটছে এই সমগ্র ব্যাপারটিতে শিল্পশিক্ষার ক্লাসে, সেখানে দেখা যাবে যে একটি শিক্ষার্থীর যে মনস্তত্ত্ব, শিক্ষার্থীর যে মানসিক অবস্থা, সেই অবস্থাকেও কিন্তু শিক্ষক খুব সহজেই বুঝে নিতে পারেন। অর্থাৎ যখন একটি শিক্ষার্থী নিজেকে পাঠ্যপুস্তক বা পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে কোনো বই আকারে, একটি গ্রন্থ আকারে নিজেকে দেখাতে চাইছে এবং সেই গ্রন্থটি নানা রকমভাবে নীতিশিক্ষা দিয়ে সকলকে নূতন কোনো শিক্ষা দিতে চাইছে, সেই ধরনের মানসিকতা একটি শিশুর মধ্যে কিভাবে তৈরি হলো বা একটি শিশু কিভাবে এই ব্যাপারটিকে ভাবনা চিন্তা করতে পারলো, সেই সমগ্র বিষয়টি শিক্ষক বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি অন্যরকম কোনো উদাহরণ পাওয়া যায়, অর্থাৎ কেন সেই উদাহরণটিকে বা কেন সেই বস্তুটিকে শিক্ষার্থী বেছে নিল,
তার কারণটি কি, সেই কারণ যখন খুঁজে বের করতে পারবেন শিক্ষক, তখনই শিক্ষার্থীর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলিকে শিক্ষক সমাধানের একটা পথ দেখাতে পারেন। বিশেষত দেখা যায় যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম হয়, তারা সাধারণের থেকে একটু অন্যরকমভাবে ভাবতে পারে বিষয়টিকে। সেক্ষেত্রে তাদের ভাবনা চিন্তা কীরকম বা তাদের মানসিক অবস্থা কোন ধরনের, সেই সেই শিক্ষার্থীর মানসিক অবস্থাটিকে চিহ্নিত করে শিক্ষক তাদেরকে ভবিষ্যৎ যে শিখন, সেই শিখনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এর পরের যে অংশটি আমরা দেখব, সেখানে দেখব অ্যাক্টিভিটি 2, অর্থাৎ দ্বিতীয় আরেকটি উদাহরণ। অর্থাৎ প্রথম উদাহরণে আমরা দেখলাম কিভাবে শিল্প শিক্ষার কাজটি করা যেতে পারে সাধারণ শ্রেণীকক্ষে, এবং পরের আরেকটি অংশ আমরা দেখব যেখানে আরেকটি উদাহরণের সাহায্যে দেখানো যায় কিভাবে শিল্প শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নানান বিষয়ে জ্ঞান দেওয়া যেতে পারে, বা শিক্ষার্থীরা এই শিল্প শিক্ষার ক্লাসগুলি থেকে কিভাবে একটা সাধারণ যে জেনারেল যে নলেজ, সেই সাধারণ জ্ঞান পেতে পারে। দেখে নিই কি আছে এখানে। আমার বাড়ি তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো প্রয়োজনীয় উপকরণ আনতে বলা হলো। অর্থাৎ এই ক্লাসে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীদের বলে দেবেন যে কিভাবে বা কোন কোন উপকরণের সাহায্যে শিক্ষার্থী আমার বাড়ি তৈরি করবে। অর্থাৎ এই সমগ্র ক্লাসটি হবে আমার বাড়ি এই শিরোনামে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে নিজেদের কল্পনা মতো একটি বাড়ি তৈরি করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দ মতো যে কোনো রকমের উপকরণ শিক্ষার্থীরা নিয়ে আসতে পারে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দেবেন। এটি কি কখন হবে না, এটি যে মূল ক্লাস, অর্থাৎ শিল্প শিক্ষার যে ক্লাস, যেদিনকে এই মূল কাজটি সম্পন্ন করা হবে তার ঠিক আগের দিন, অর্থাৎ তার পূর্ববর্তী যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু শিক্ষক এই বিষয়টি উপস্থাপন করে দেবেন। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা কোন পাঠ নেব বা কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করব, সেই বিষয়ের যে বক্তব্যটি, মূল ভাবটি, সেটি আগের দিন বলে দেবেন, যাতে করে পরবর্তী ক্লাসে যখন মূল কাজটি সম্পন্ন করা হবে তখন শিক্ষার্থীরা সব উপকরণগুলি যথাযথভাবে নিয়ে আসতে পারে। এরপর দেখে নিই পরের অংশতে কি করা হবে। পরের দিন তারা বিদ্যালয়ে এসে সকলেই নিজেদের উপকরণ দিয়ে বাড়ি তৈরি করলো। এবার দেখা যাবে কেউ কুঁড়ে ঘর, কেউ বা পাকা বাড়ি তৈরি করছে, কেউ থার্মোকলের সাহায্যে ঘর তৈরি করেছে, কেউ আবার ঘাস, লতাপাতা, খড় দিয়ে একটা বাড়ি বানিয়েছে, কেউ কাগজ, বোর্ড ইত্যাদি দিয়ে নিজেদের থাকার ঘর এবং বাইরের উঠোনে কুকুরের থাকার ঘরও বানিয়েছে। এই যে প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পেলাম, সেখানে খুব সাধারণভাবে যদি আমরা এই প্রত্যেকটি উদাহরণকে দেখি তাহলে দেখতে পাবো যে একটি কুঁড়ে ঘর বানিয়েছে সেই শিক্ষার্থী এমন হতে পারে যে সে হয়তো গ্রাম বা গ্রামের পরিবেশ ভালোবাসে, অথবা সেই শিক্ষার্থী হয়তো ওই গ্রামের যে জীবন, সেই গ্রাম থেকেই হয়তো উঠে এসছে, অর্থাৎ তার পূর্বজ যারা, তারা গ্রামের মানুষ। এক্ষেত্রে বিশেষ করে এই ধরনের মানুষেরাই, যারা গ্রাম থেকে শহরে আসেন, তাদের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের গ্রামের প্রতি যে একটা আকর্ষণ, সেটা কিন্তু তাদের এই শিল্পকর্ম ইত্যাদির মধ্যে দিয়ে প্রকাশ পায়। এর পরের যে অংশটা আমরা দেখিয়েছি, যেখানে বলেছি যে কেউ একজন কাগজ কেটে একটা ঘর তৈরি করছে এবং কাগজ এবং বোর্ডের সাহায্যে একটি ঘর তৈরি করছে, এবং বাইরে উঠোনের মধ্যে একটি কুকুরের থাকার ঘর তৈরি করে দিয়েছে। এই যে দৃষ্টান্তটি আমরা দেখলাম, এই দৃষ্টান্ত থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই শিক্ষার্থী, অর্থাৎ যে এই ধরনের বিভিন্ন পোষ্যদের ঘর তৈরি করে আলাদা করে রাখতে চায়, তারা কিন্তু প্রকৃতি প্রেমিক বা পশু প্রেমিক হিসাবে তাদেরকে আমরা দেখতে পারি। অর্থাৎ সে পশুদের ভালোবাসে, তাদের জন্য যত্ন নেয়। এই যে সম্পূর্ণ বিষয়টি, এটা কিন্তু আমরা এই ছোট্ট একটা উদাহরণের সাহায্যেই বুঝে নিতে পারি। অর্থাৎ শিক্ষক যখন শিল্পকর্ম তৈরি করতে দেবেন শ্রেণীকক্ষে, তখন সেই শিল্পকর্মগুলি কিভাবে ওই শিশুর মানসিক অবস্থাকে ফুটিয়ে তুলছে, সেটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন, যাতে করে ওই উদাহরণটি থেকে শিক্ষার্থীদের সম্পর্কে কিছু তথ্য শিক্ষক পেতে পারেন এবং তার যে মানসিক অবস্থা সেইটি বুঝতে পারেন। এর পরের অংশে আমরা দেখব শিল্প শিক্ষার গুরুত্ব কী। অর্থাৎ সাধারণ
শ্রেণী শিক্ষায় শিল্প শিক্ষা কতখানি প্রভাব বিস্তার করে। শিল্পের মাধ্যমে প্রথমেই আমরা যে পয়েন্টটা দেখব সেখানে দেখতে পাচ্ছি শিল্পের মাধ্যমে শিশু নিজস্ব অনুভূতি খুব সহজেই প্রকাশ করতে পারে। অর্থাৎ তাদের মনের যে ভাব সেটা তারা যে কোনো ধরনের শিল্প সৃষ্টির মধ্য দিয়েই করতে পারে। অর্থাৎ শিল্পের যে বিভিন্ন প্রকাশভঙ্গি, শিল্পের যে বিভিন্ন ধরনের মাধ্যম, সেই মাধ্যমে প্রয়োগ করে তারা তাদের মানসিক যে অবস্থা বা তার যে মনের অনুভূতি, ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা চাহিদা সেগুলোর প্রকাশ করতে পারে। এর পরের পয়েন্টে দেখব যে গতানুগতিক পাঠের থেকে শিল্প শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সৃজনশীল চিন্তা পাওয়া যায়। অর্থাৎ যখন একটি শ্রেণীতে সাধারণ শিক্ষা দেওয়া হবে, অর্থাৎ সাধারণ পাঠদানের যে ক্লাস, সেই ক্লাসে যে ধরনের শিক্ষা একটি শিক্ষার্থী গ্রহণ করবে তার চাইতে যদি এই শিল্প শিক্ষার ক্লাসগুলির মধ্যে দিয়ে তাদের ওই বিষয়গত শিক্ষাগুলি দেওয়া হয়, তাহলে একটি শিক্ষার্থী খুব সহজেই এই সম্পূর্ণ ব্যাপারটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং সে নিজের কাজগুলি যথাযথভাবে করতে পারবে। এইভাবেই তারা ধীরে ধীরে স্বশিক্ষণের দিকে এগিয়ে যাবে। এর পরের যে পয়েন্টটি অর্থাৎ 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি শিল্প শিক্ষায় ভুল হবার কোনো ভয় থাকে না, কারণ এক্ষেত্রে তাদের নির্দ্বিধায় সাবলীলভাবে সকলের সাথে মিলেমিশে কাজ করতে দেওয়া হয়। অর্থাৎ এই যে শিল্প শিক্ষার ক্লাস বা শ্রেণীতে যখন শিল্প শিক্ষার পাঠদান করা হবে, তখন শিক্ষার্থীদের কোনো একটি নির্দিষ্ট বিধিনিষেধের একটা গণ্ডি টেনে দেওয়া হয় না। সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের উপকরণের সাহায্যে নিজেদের মনের ভাবটিকে ফুটিয়ে তুলতে পারে। যে কারণে যেহেতু তাদের কোনো বাধা থাকে না, তারা খুব স্বচ্ছন্দে এই কাজগুলি করে এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকেই একে অন্যের সাথে মিলেমিশে অর্থাৎ সহযোগিতাপূর্ণ একটা মনোভাবের মধ্যে দিয়ে সম্পূর্ণ কাজটি সম্পাদন করে। এরপরের যে পয়েন্ট সেখানে দেখতে পাচ্ছি যে শিল্পের মাধ্যমে আত্মবিশ্লেষণ, আত্মশৃঙ্খলার বোধ তৈরি হয়, আর এভাবেই শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতার মানসিকতা গড়ে ওঠে এবং নিজের উপর বিশ্বাস জন্মায়। অর্থাৎ যখন কোনো একটি শিল্পকর্ম একটি শিশু বা একটি শিক্ষার্থী তৈরি করে কোনো একটি শিল্পকর্ম, তখন সেই শিল্পকর্ম সৃষ্টির পিছনে যে কারণ সেটি শিক্ষার্থী নিজেই বুঝতে পারে যে কেন সে এই ধরনের কাজটি করলো, এবং যখন তারা নিজেরা এই ধরনের কাজগুলি করে তখন প্রত্যেকেই একে অন্যের সাথে মিলেমিশে যেহেতু কাজটি করে, সেই কারণে তাদের প্রত্যেকের মধ্যে অর্থাৎ সহপাঠীদের সঙ্গে প্রতিটি শিক্ষার্থী একে অন্যের সাথে সহযোগিতাপূর্ণ একটা মনোভাব বজায় রাখে এবং একে অন্যকে তাদের শিল্পকর্মগুলি প্রকাশ করতে সাহায্য করে। এইভাবে তাদের মধ্যে যেমন সহযোগিতাপূর্ণ মানসিকতার তৈরি হয়, তেমনি তাদের প্রত্যেকের মধ্যেই একে অন্যের প্রতি একটা সহমর্মিতার বোধও তৈরি হয়। বিশেষত এই ধরনের যে শিল্প শিক্ষার ক্লাস, সেই শিল্প শিক্ষার ক্লাসে যেহেতু কোনো রকম প্রতিযোগিতার ব্যাপার থাকে না, তারা নিজেরা নিজেদের মনের মতো করে সম্পূর্ণ বিষয়টিকে উপস্থাপন করতে পারে, সেই জন্য এই প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা যে মানসিকতা বা সহযোগিতার যে পরিবেশ, সেই পরিবেশ বজায় থাকে। এটি অবশ্যই শিক্ষার্থীর যে শিখন, সেই শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ। যে সহযোগিতাপূর্ণ মনোভাব যখন শিক্ষার্থী রাখবে, তখন তার যে শিখন সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো কম্পিটিশন না থাকে বা প্রতিযোগিতা না থাকে, তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী একে অন্যের থেকে ভাব বিনিময়ের মাধ্যমে হোক বা বিভিন্ন ভাবনা চিন্তার আদান প্রদানের মাধ্যমে হোক একে অন্যের কাছ থেকে শিখতে পারবে এবং এই সম্পূর্ণ যে শিখন প্রক্রিয়াটি সেটি তাদের খুবই কাজে লাগবে। অর্থাৎ তাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনেও খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। এর পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি শিশুর ব্যবহারিক কাজ করার দক্ষতা ও মানসিকতা গড়ে ওঠে। অর্থাৎ কিনা যখন বাস্তব জগতে তারা ব্যবহারিক ক্ষেত্রে কোনো একটি সমস্যার মুখোমুখি হবে, তখন সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়, সেই পুরো ব্যাপারটি শিক্ষার্থীরা ওই শিল্প শিক্ষার ক্লাস
বা যখন তারা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কোনো একটি শিখনের দিকে যাবে, তখন সেই ধরনের শিখন থেকে তারা এই বাস্তব ক্ষেত্রে কিভাবে সব কাজটি তারা করবে বা তারা কিভাবে বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ করবে, সেই শিখনের বাস্তব প্রয়োগ সম্পর্কে তারা সচেতন হবে বা কিভাবে তারা কাজটি করবে সেটা তারা বুঝতে পারবে। এরপরের যে অংশ, সেখানে দেখতে পাচ্ছি শিল্পের আবেদন সার্বজনীন। সেখানে জাতি, ধর্ম, প্রদেশ, রাষ্ট্র, ভাষা কোনো কিছুরই প্রতিফলন থাকে না। এটা কীরকম না, যেহেতু বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা একই সঙ্গে একটি বিদ্যালয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে তারা নিজেরাই একে অন্যের সঙ্গে মেলামেশা করে কাজটি করে। এক্ষেত্রে তাদের মধ্যে কোনো রকম নিজের যে সংকীর্ণ মনোভাব, সেই সংকীর্ণ মনোভাবগুলি থাকে না, অর্থাৎ এক্ষেত্রে সম্প্রদায়গত কোনো ভেদাভেদ তাদের মধ্যে কাজ করে না। এরপরের যে পয়েন্টটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি শিল্প শুধুমাত্র সৌন্দর্যের চর্চা করে না, তা অন্তরের শক্তিকে সৃষ্টিশীলতায় পরিণত করে। অর্থাৎ আমরা তো বলি যে আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ কলা কৈবল্যবাদের যে তত্ত্ব, সেখানে দেখা যায় যে শিল্প শুধুমাত্র শিল্প সৃষ্টি করার জন্যই। সেক্ষেত্রে সৌন্দর্যই যে মূল, সেটাই হলো আমাদের শিল্প সৃষ্টির মূল কথা। অর্থাৎ কোনো একটা কিছু সৃষ্টি করার মধ্যে দিয়ে একটা সৌন্দর্য বোধ তৈরি করা। শুধুমাত্র এই শিল্পশিক্ষার ক্লাসগুলিতে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কোনো একটা যে প্রদর্শন করতে হবে, এমনটা কিন্তু বলা থাকে না। এক্ষেত্রে কি হয় যে তার ভেতরের, অর্থাৎ শিক্ষার্থীর যে অন্তরের তাগিদ এবং সেই স্বেচ্ছায় সে কী কাজটি করতে চাইছে, অর্থাৎ তার যে শিল্পের প্রকাশভঙ্গি, সেই প্রকাশভঙ্গিটাকেও গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে ওই কলা কৈবল্যবাদের যে তত্ত্ব, সেই তত্ত্বটা কিন্তু মান্যতা দেওয়া হয় না। যেহেতু এরা প্রাথমিক স্তরের শিক্ষার্থী, তাদের মানসিক অবস্থাকে বোঝার জন্য তাদের এই শিল্পশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে শিল্পশিক্ষার ক্লাসে এই ধরনের সমস্ত সৃজনশীল দিকগুলির যাতে বিকাশ ঘটে, তার একটা প্রয়াস করা হয়। অর্থাৎ শিক্ষকেরা তাদেরকে সাহায্য করেন তাদের ওই মনের যে অবস্থা, সেই অবস্থাটিকে ফুটিয়ে তুলতে। এর পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কবি, গায়ক, নর্তক, চারু ও কারুশিল্পীদের নান্দনিক অভিজ্ঞতা শিক্ষার্থীর কল্পনা শক্তিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। যখন একটি শিক্ষার্থী কোনো শিল্প প্রদর্শনের ক্ষেত্রে, বিশেষত যখন তারা প্রদর্শিত শিল্পের উপস্থাপন করে, তখন দেখা যায় যে কোনো কবি, হয়তো বিখ্যাত কবি, তার কোনো পছন্দের কোনো একজন কবি বা গায়ক বা যে কোনো ধরনের একজন শিল্পী, তার পছন্দের মানুষ যদি হয়, তাহলে তার কাছ থেকে হোক বা তার যে উপস্থাপনা, সেই উপস্থাপনা দেখে হোক, শিক্ষার্থী কী হয়, অনুপ্রাণিত হয় এবং সে ওই মূল যে তার যখন শিল্পকর্ম প্রদর্শনের সময় আসবে, সেই সময় সে তার যে কল্পনা শক্তি বা তার যে ভাবনা চিন্তা, সেইটার প্রকাশ ঘটাতে পারবে। সাধারণত কী হয়, যখন কারুর দ্বারা কেউ প্রভাবিত হয় বা অনুপ্রাণিত হয়, তখন সেই শিক্ষার্থী, যেহেতু তারা প্রাথমিক স্তরের শিক্ষার্থী, তারা অনুকরণ করতে ভালোবাসে, সেই কারণে দেখা যাবে যে তার যে আইডল বা তার যে আদর্শ, তার মতো করে বড় হওয়ার সে চেষ্টা করে। এক্ষেত্রেও আমাদের এই যে বিষয়টি, যারা শিক্ষক, তারা কিন্তু এই বিষয়টিকে খুব একটা খারাপ চোখে না দেখে তাদের কল্পনা শক্তির বিকাশের দিকগুলিকেই গুরুত্ব সহকারে নজর দেবেন। অর্থাৎ কিভাবে তারা তাদের শিল্পের প্রকাশ ঘটাচ্ছেন, সেই দিকটি শুধুমাত্র দেখবেন। এর পরের যে পয়েন্ট, সেখানে দেখতে পাচ্ছি কল্পনা শক্তি ও প্রাণবন্ত অভিব্যক্তি শিশুকে শিক্ষাক্ষেত্রে শিখনে সাহায্য করে। অর্থাৎ তাদের যে ব্যক্তিগত প্রকাশ বা তাদের যে কল্পনার প্রকাশ, সেই প্রকাশ যখন তাদের শিল্পের মধ্যে ঘটে, তখন দেখা যায় তারা যে ধরনের শিক্ষা লাভ করেছে, অর্থাৎ সাধারণ শ্রেণী থেকে হোক বা তার ধারাবাহিক যে শিখন, সেই শিখনের মধ্যে দিয়েই হোক, তারা যতটা শিক্ষা লাভ করেছে তার যথাযথ প্রতিফলন ঘটছে কিনা, সেটাও এই শিল্পশিক্ষার যে ক্লাস, সেই ক্লাসগুলির মধ্যে দিয়ে পাওয়া যায়। অর্থাৎ শিশুর শিল্পশিক্ষার যে প্রদর্শন, সেই শিক্ষার প্রদর্শনের মধ্যে দিয়েই খুব সহজেই এই বিষয়গুলি শিক্ষক দেখে নিতে পারেন। এর পরের অংশে রয়েছে শিল্পশিক্ষায় চারুশিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। অর্থাৎ দেখতে ও পর্যবেক্ষণ করতে শেখা, তারপর চিত্রিত করা বা সৃজন করা,
এই চারুশিল্পের বিষয়টি তাহলে কীরকম? প্রথমেই শিক্ষার্থী দেখছে বা কোনো একটা কিছু কল্পনা করছে, তারপর সেটার বাস্তবায়ন ঘটাচ্ছে, অর্থাৎ সেটাকে রূপদান করছে। এক্ষেত্রে কিভাবে কাজটি করা হয় এবং কিভাবে এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে তাদের শিখন ঘটে, অর্থাৎ তারা শিখতে পারে কোনো কিছু, সেটা আমরা একটু দেখে নেব। প্রধান দক্ষতা সৃজন, অর্থাৎ এখানে সৃজনের প্রতি বা সৃষ্টি করার প্রতি একটা গুরুত্ব দেওয়া হবে, কিভাবে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে। বিষয় হলো ব্রিজ বা ফ্লাইওভার, অর্থাৎ ব্রিজ বা ফ্লাইওভার তৈরি করার ক্ষেত্রে কি কি ভাবনা তাদের মাথার মধ্যে রাখতে হবে, সেই বিষয়গুলি এখানে আমরা একটু আলোচনা করে নেব। প্রাথমিক কাজ হবে ব্রিজ বা ফ্লাইওভারের ছবি অঙ্কন এবং ছবি পর্যবেক্ষণ, অর্থাৎ যখন তারা ব্রিজটি তৈরি করবে তখন তাদেরকে আগে থেকেই কোনো একটা ব্রিজের সামনে নিয়ে গিয়ে সেই ব্রিজটি দেখাতে হবে, অথবা বিভিন্ন ইন্টারনেট থেকে হোক বা বিভিন্ন সূত্র থেকে হোক তাদেরকে একটা ব্রিজের যে আকার এবং আকৃতি সেটা কীরকম দেখতে হয় তার একটা ধারণা দিতে হবে প্রাথমিক পর্যায়ের। এক্ষেত্রে কি করবে, শিক্ষার্থীরা সেটি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের যে কপি, সেই কপিতে তারা কিন্তু তুলে রাখবে যে কী ধরনের ছবি করা যেতে পারে। এরপর দেখা যাবে যে শিল্পের উপাদান কি আছে, অর্থাৎ কোন কোন উপাদান এই সৃষ্টিটির মধ্যে লুকিয়ে আছে সেটা তারা দেখে নেবে। এরপর আছে ব্রিজের ডিজাইনের মধ্যে কোনো প্যাটার্ন আছে কি, অর্থাৎ কোনো জ্যামিতিক বিন্যাস সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে কি, যদি সেটা থাকে তাহলে তাদের জ্যামিতিক যে ধারণা তার বিকাশ ঘটবে। ব্রিজের দৈর্ঘ্য, আকার, প্যাটার্ন, ব্যবহৃত উপাদান খুঁজে দেখা, অর্থাৎ প্রত্যেকটি অংশকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে এবং পর্যবেক্ষণ করবে। তারপরের অংশে আছে নিজের আঁকা ব্রিজের সঙ্গে অন্য বন্ধুদের আঁকা ছবির তুলনা করা, তাদের ব্রিজের আকার আকৃতি, প্যাটার্ন, ব্যবহৃত উপাদান এগুলো কি একই, অর্থাৎ প্রত্যেকের যে আলাদা আলাদা করে এঁকে নেওয়া ছবি সেই প্রত্যেকেই একে অন্যের কাছ থেকে, অর্থাৎ প্রত্যেক সহপাঠীর কাছ থেকে তারা দেখবে ছবিটি এবং নিজের ছবির সাথে মিলিয়ে দেখবে যে কতটি মিল আছে নাকি কতটা অমিল আছে। প্রধান কাজ, প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন উপাদান দিয়ে ব্রিজ তৈরি করতে বলা হলো। প্রত্যেকে নিজের মতো করে মাটি, কাগজ, কাঠি, কার্ডবোর্ড, থার্মোকল, পাথর, পাইপ ইত্যাদি দিয়ে ব্রিজ তৈরি করবে। প্রধান কাজ তাহলে আমরা যখন দেখেছিলাম যে সৃজন, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করা, শিক্ষার্থীদের এই দিন যখন চারুশিল্পের ক্লাস হবে তখন এই সৃজনের দিকটিকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে বিভিন্ন উপকরণের সাহায্যে শিক্ষার্থী যাতে ব্রিজটি তৈরি করতে পারে সে বিষয়ে নজর দিতে হবে। প্রথমেই শিক্ষার্থীদের স্ট্রাকচার সম্পর্কে বুঝিয়ে বলা হবে, অর্থাৎ গঠনটি কীরকম হবে সেটা শিক্ষক বুঝিয়ে দেবেন। শিশুদের কার্ডবোর্ড দিয়ে স্ট্রাকচারের শক্তি হাতে কলমে শেখানো হবে, অর্থাৎ কোনো একটি স্ট্রাকচার কতটি শক্তিশালী, সেটা কতটা ভার বহন করতে পারবে সেই ব্যাপারটি প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক দিক থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমেই দুদিকে দুটো কার্ডবোর্ড দিয়ে ব্লক রেখে উপরে একটা কার্ডবোর্ড দেওয়া হলো, তারপর উপরে কয়েকটা পয়সা রাখা হলো। কাগজ সেই ভার রাখতে না পারায় ব্রিজ ভেঙে পড়ল। অর্থাৎ এইভাবে একটি ছোট উদাহরণের সাহায্যে তাদেরকে দেখানো হবে যে ব্রিজের ওপর কতখানি ভার রাখা বা ব্রিজ কতখানি ভার রাখতে সক্ষম সেটা তারা বুঝে নিতে পারবে। এরপরের অংশে কি হবে না, এরপর কাগজটিকে দুধারে ভাঁজ করে দুদিকে দেওয়ালের মতো করে রাখা হলো। তার উপরে মুদ্রা রাখলে সহজেই থাকবে এবং তা ভাঙবে না। শেষে কাগজটিকে ভাঁজ করতে হবে, এখন তার উপরে আরও অনেক বেশি মুদ্রা রাখা যাবে। এইভাবে ব্রিজ ও তার কাজ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে। অর্থাৎ একটি কাগজকে কিভাবে অন্য রকমভাবে ভাঁজ করে তার যে ধারণ ক্ষমতা, অর্থাৎ ওই ব্রিজটা কতটা ভার বহন করতে পারবে সেই ধারণ ক্ষমতার যে দিকগুলো সেগুলো দেখানো সম্ভব। অর্থাৎ একই উপাদান ব্যবহার করে কিভাবে আমরা আরও নতুন নতুন পদ্ধতিতে শক্তিশালী জিনিস তৈরি করতে পারি সেই বিষয়গুলি শিক্ষার্থীরা বুঝে নিতে পারবে এবং শেষ পর্যন্ত ব্রিজের যে আকার, আকৃতি এবং দৈর্ঘ্য সেই প্রত্যেকটি বিষয় তারা বুঝে নিতে পারবে। এবার দেখব প্রদর্শিত শিল্পের ক্ষেত্রে কিভাবে শিল্পশিক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। প্রথমেই দেখতে পাচ্ছি নাটকের জগৎ, অর্থাৎ শিক্ষার্থীরা নাটকের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। নাটক যে প্রতিদিনের জীবনের সমাজ ও সংস্কৃতির প্রতিফলন তা বুঝতে পারবে। পাশাপাশি দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের আচরণ সম্পর্কে অবহিত হবে। যখন তারা কোনো প্রদর্শন করবে, অর্থাৎ যখন তারা নাটকের প্রদর্শন করবে বিশেষ করে, তখন তারা দেখে নেবে যে কিভাবে সাধারণ মানুষ তাদের আচরণ করে এবং
সেক্ষেত্রে কোনো রকম নাটকীয়তা আছে কি না, সেই নাটকীয়তা থাকলে সেই নাটকীয় উপাদানগুলিকে তারা খুঁজে বের করার চেষ্টা করবে। এরপর দেখব নাটকের ভাবনা ও অনুপ্রেরণার সূত্র, অর্থাৎ কোন কোন সূত্র থেকে বা কোন কোন উপাদান থেকে শিক্ষার্থীরা এই নাটকের ভাবনাগুলি পেতে পারে সেগুলো একটু দেখে নিই। কল্পনা, পরিবেশ, ব্যক্তিগত অভিজ্ঞতা, ইতিহাস বা সাহিত্য, ছবি বা চলচ্চিত্র এবং মিডিয়া। অর্থাৎ এই নাটকের বিষয় হিসাবে শিক্ষার্থী কল্পনার আশ্রয় নিতে পারে, আবার বিভিন্ন সাহিত্য থেকেও কোনো একটি টেক্সট বেছে নিয়ে তার নাট্য রূপান্তর ঘটাতে পারে, আবার কোনো ঐতিহাসিক ঘটনা নিয়েও করতে পারে, কোনো সামাজিক ঘটনা নিয়েও করতে পারে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্র থেকেই শিক্ষার্থী নাটকের উপাদান বা নাটকের যে ভাবনা সেটা গ্রহণ করতে পারে। এবার দেখে নেব কিভাবে মুখোশের চমৎকার ব্যবহার করা যায়, অর্থাৎ নাটকের ক্ষেত্রে তারা কোন কোন উপাদানকে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা একটু দেখে নিই। মুখোশের চমৎকার ব্যবহার বা মাস্ক ম্যাজিক। মুখোশ চোখ, মুখ বা সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখে। এটি নানা কাজে ব্যবহৃত হয়। তা কোনো চরিত্রের প্রতীকরূপে ব্যবহৃত হয়, যেমন নীল গাত্রবর্ণ এবং মাথায় ময়ূরের পালক। এটি যখন থাকবে তখন বোঝানো হবে কৃষ্ণ, এবং 10 মাথা থাকলে বোঝানো হবে রাবণ। অর্থাৎ যে মুহূর্তে একটি শিশু মুখোশটি পরে ঠিক তখনই অভিনয় করতে শুরু করে, সংলাপ বলে, এমনকি চরিত্রটির মূল ভাবটি বজায় রাখে। অর্থাৎ আমরা যখন মুখোশ পরি তখন আমরা আমাদের যে সাধারণ মানুষ চরিত্র, সেই সাধারণ মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে না উপস্থাপন করে ওই চরিত্রটিকে অভিনয় করার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা খুব সহজেই ছোট ছোট উপাদান ব্যবহার করেই এই সমগ্র কাজটি করতে পারেন। সেক্ষেত্রে মাথায় একটা ময়ূরের পালক এবং গাত্রবর্ণ যদি নীল করে নেওয়া হয় তাহলে সহজেই বোঝানো যায় যে সেটি একটি শ্রীকৃষ্ণের প্রতিনিধি চরিত্র বা শ্রীকৃষ্ণ চরিত্রটিকে সেদিনের প্রদর্শন ক্ষেত্রে উপস্থাপন করা হবে। এবং যদি 10টি মাথা লাগিয়ে একটি চরিত্রের মুখ তৈরি করা হয় তাহলে দেখা যেতে পারে সেই মুখোশটি রাবণের যে চরিত্র সেই চরিত্রটিকে উপস্থাপন করছে। এইভাবে তারা প্রত্যেকটি চরিত্র যখন অভিনয় করবে তখন সেই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করবে। এবার দেখব বিভিন্ন জিনিসের প্রয়োগ দক্ষতা, অর্থাৎ শিক্ষার্থীরা নাটকের ভাবনার উৎস এবং তাদের উপস্থাপন রীতি আরও ভালো করার চেষ্টা করবে। তাই তারা নাটক নির্মাণের সময় প্রয়োজনীয় দিকগুলি পছন্দ করার ক্ষেত্রেও লক্ষ্য রাখবে। অর্থাৎ কোন কোন বিষয়গুলি নাটকের ক্ষেত্রে নির্বাচন করা হবে, সেই বিষয় নির্বাচনের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে তাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে। অর্থাৎ কোন কোন জিনিসগুলিকে কোন কোনভাবে ব্যবহার করা হবে সেটা তারা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।